discrete time signals and systems. একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। তো ডিসক্রিট টাইম সিগন্যালের বিশেষত্ব কি? প্রত্যেকটা টাইম ইন্টারভালে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি প্রত্যেকটা টাইম ইন্টারভাল ভাগ করা থাকে না, এর মোটামুটি হিসাব করা হয় ফার্স্ট হাফ সাইকেল, আর মোটামুটি হিসাব করা হয় হচ্ছে তোমার সেকেন্ড হাফ সাইকেল। আর এটা হয়ে যায় তোমার হচ্ছে ওকে। তো আমি যেটা কি তোমাদের একটু মানে ইকুয়েশনগুলো হচ্ছে একটু ওভারভিউ দিব যে ডিসক্রিট টাইম সিগন্যালের যখন নির্ণয় করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে, তাহলে আমাদের হচ্ছে কি কি ইকুয়েশন হয়। দেখো ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা চিনি, ওকে? এগুলা প্রকিসের বইটা আমি তাহলে তোমাদের পিডিএফ দিয়ে দিব। আর পিডিএফ দিয়ে কি করবা, বাসায় যে ওই কাজটাই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোন টপিক পড়াচ্ছে ওইগুলো হচ্ছে পিডিএফ দিয়ে লাগায় রাখবা, ঠিক আছে? নাহলে কিন্তু যখন তুমি পড়বা আসলে তুমি এটা খুঁজে পাবা না, কারণ এখানে দেখো কত লেখা কত কাহিনী, এত কি দরকার আছে আমার? দরকার নাই, মেইন পয়েন্ট। এখন দেখো ডিসক্রিট টাইম সিগন্যালের ফাংশনাল রিপ্রেজেন্টেশন মানে তুমি বোঝাচ্ছ কিভাবে যে এই ডিসক্রিট টাইম সিগন্যালটা কেমন। দেখো তো xn 1 4 এদিকে 1 ফর কি n 1 আর 3 এর জন্য, আর এদিকে n 2 এর জন্য মান 4 আর l স্কয়ার বাকি সবকিছু হচ্ছে 0। তাহলে বলো তো হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালটা আগে কি হবে? n ধরব হচ্ছে না টাইমের পরিবর্তে এখানে n ধরব, আর n ধরার পরে এদিকে xn যখন n এর মান আমাদের 1 হবে তখন শুধু হচ্ছে 1 1 2 3 4 আর এদিকে l স্কয়ার বলতে তাহলে আমরা কি বুঝতেছি? নেগেটিভ দিকেও যে কোনো কিছু হবে, পজিটিভ দিকেও যে কোনো কিছু হবে। তাহলে কি n এর জন্য 1 এর জন্য হচ্ছে 1 আর 3 আমরা মার্ক করব, এবং 1 এর জন্য আর 3 এর জন্য 1, তাই না? আর 2 এর জন্য হচ্ছে 4, একদম 4। তাহলে জিনিসটা তো পজিটিভ দিকে আবার চলে যাচ্ছে। এইভাবে করে আমরা রাখতে পারি, এটা সিগন্যাল সিস্টেমে শিখছি। গেল আরেকটা হচ্ছে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। দেখো যদি এখানে আরো ইজি, যদি n 2 হয় এদিকে -2 হয় তাহলে চলে যাবে এদিকে 0, -1 হলে 0, 0 হলে 0 রাখতে পারবো না খুব ইজিলি। কোনো কিছু না, এই জিনিসটা বুঝো না, এই যে xn ট্যাবুলারের ওইটাই মনে হয় এখানে আছে। হ্যাঁ ওইটাই সিগন্যাল সিস্টেমের কাহিনী। এই অর্থটা এইটা দ্বারা কি বুঝছো বলতো? মনে আছে যেখানে তীর চিহ্নটা থাকে সেটা কি হয়? 0 ভ্যালু হয় না, আর যেটা তীর চিহ্ন থাকে সেটা হয় 0 ভ্যালু। আর এই বামে যেগুলো সব নেগেটিভের ভ্যালু 1 -1 -2, আর ডানেরগুলো 1 2 তার মানে কি এইটা হচ্ছে 0 ভ্যালু, আর এই 1 4 হচ্ছে কি 1 2 3 4 5, আর এইদিকে শুধু -1 এর ভ্যালু দেওয়া আছে, বাকি ইনফিনিটি। মনে পড়ছে? লাগবে যে ট্রান্সফর্ম করার সময় লাগবে। পজিটিভ দিকে কজাল সিগন্যাল বলা হচ্ছে। ইউনিট সিগন্যাল না, র‍্যাম্প সিগন্যাল না, স্টেপ সিগন্যাল। কিভাবে বুঝাচ্ছি দেখো, ডেল এম দেখো, n = 0 এর জন্য না স্টেপ আছে, শুধুমাত্র ইউনিট সিগন্যাল তো এইটা 0 তে মান থাকবে, বাকি কোনো কিছুতে মান থাকবে না, ওকে?
শুধুমাত্র 0 এর জন্য 1 আর বাকি কোনো কিছুতে সব 0। তারপরে কি আসছে ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যাল কি বলতে বলো n 0 অপেক্ষা বড় হলে প্রত্যেকটা মান। ইউনিট স্টেপ সিগন্যালের ডিসক্রিট রাখছো ল্যাবে, এদিকে কোনো কিছু থাকে না। তো এই সিগন্যালটার মানেই তো হচ্ছে কি আমার যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন এই যে টানটা আসবে তখন এটা হচ্ছে ইউনিট স্টেপ আর ডিসক্রিটে আপনি শুধুমাত্র এগুলো বাদ দেবেন। ঠিক আছে, আমি একটু ওভারভিউ দিচ্ছি, তোমরা এগুলো জানো। আর n 0 অপেক্ষা বড় হইলে হচ্ছে n, এখন nটা কি হারে বাড়বে তোমার এই মান হারে n বার। ধরো যদি একবারে তাহলে এটা 1, যদি এটা 2 হয় এদিকে 2। তো যখন এরকম লিনিয়ারলি এই জিনিসটা বাড়তে থাকবে তখন তো খুব ইজিলি, যে আমরা ছোটবেলায় দেখতাম যে ম্যাথের হচ্ছে যখন গ্রাফ আঁকতাম তখন এই খুব ইজিলি এগুলো আঁকতাম, কি করতাম যে ল্যাবে আঁকতাম খাতায়, বলবো প্র্যাকটিক্যাল খাতায়। তো এই জিনিসটা ইজিলি হয়ে যাবে তখন। যদি এটা 1 হয় এটার মান 1, এটা 2 হয় তাহলে এটার মান 2, তখন একদম সোজা এরকম স্কেল ধরবে জিনিসটা হয়ে যাবে। তো ওটাকে বলতেছি হচ্ছে আমার ইউনিট স্টেপ। এটা তুমি দেখো এইটা দেখে তুমি কিভাবে বুঝবা যদি n 0 অপেক্ষা সমান অথবা 0 অপেক্ষা বড়, তাহলে n 0 হইলে এটাও 0, এটাও 0। যদি n 1 হয় তাহলে এটাও 1, তাহলে n 2 হইলে এটাও 2। খুব লিনিয়ারলি হয়ে যাচ্ছে না কাজটা। র্যাম্প সিগন্যাল। তাই এটা একটু মনে রাখো, ইউনিট কি ইম্পালস, এটা হচ্ছে ইম্পালস, এটা ইউনিট স্টেপ, এটা হচ্ছে ইউনিট র্যাম্প। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউনিট স্টেপ আর ইউনিট র্যাম্প। তোমার আবার কি খুঁজে গেছে? কি স্টিকার দিয়ে লাগানো ছিল? এক্সপোনেন্ট চিনো? চিনি তো, এই যে ই দিয়ে দাস। এখন এক্সপোনেন্ট সিগন্যালটাকে আমি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালে ডিফাইন করি হচ্ছে x অফ n আর a টু দি পাওয়ার n, এবং সেটা কি n এর প্রত্যেকটা মানের জন্য, n এর একটা দুটো মান না, প্রত্যেকটা মানের জন্য। তাহলে দেখো when the parameter a is complex, এখন a যদি হচ্ছে তোমার কমপ্লেক্স না হয় তাহলে শুধু a টু দি পাওয়ার n, আর যদি a এর মানটা কমপ্লেক্স হয়ে যায় তখন r e টু দি পাওয়ার j থিটা। এখন তোমরা হচ্ছে e টু দি পাওয়ার j থিটার একটা সূত্র আছে, e টু দি পাওয়ার j থিটা মানে হচ্ছে cos থিটা এর j থিটা হইলে হচ্ছে cos থিটা প্লাস j sin থিটা। এটা একটু লিখো, e টু দি পাওয়ার এই সূত্রটা মুখস্থ লাগবে, j থিটা cos থিটা প্লাস j sin থিটা। তাহলে আমাকে একটু বলো তো এই e টু দি পাওয়ার j থিটা n যদি দেই তাহলে দেখো এইটুকু তোমার কোণের মান চলে আসতেছে না, তাহলে এই জায়গায় কোণের মানেও থিটা n হবে আর j থিটা n হবে। এই জায়গাটায় যা থাকবে এই কোণের মানটা এই জায়গাটায় তাই বসবে। ঠিক আছে, মুখস্থ রাখো। আর যদি e টু দি পাওয়ার মাইনাস j থিটা হইতো তখন সূত্রটা হইতো cos থিটা মাইনাস j sin। এই নেগেটিভের জন্য এই জায়গাটা নেগেটিভ হইতো আর এই পজিটিভের জন্য এই জায়গাটা পজিটিভ হইতো, সামনে রাখতে। আর দেখো r টু দি পাওয়ার n তো r টু দি পাওয়ার n এর জায়গাতেই আছে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একটা এনার্জি সিগন্যাল আর একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। এই জিনিসগুলো অত ডিপলি চিন্তা করা হয় না, মোটামুটি যেরকম বলছি ওইভাবে চিন্তা করে আনা। ডিপলি চিন্তা করলে অন্যদিকে চলে যাবে। দেখো এনার্জি সিগন্যালকে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে ফুরিয়ার ট্রান্সফর্মে x অফ n এ এই আকারে প্রকাশ করা হয়। মানে তোমার যদি x এর মান দেওয়া থাকে সেটাকে তুমি হচ্ছে এই চিহ্নের মানে কি সামেশন না, মানে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলা ভ্যালু আছে তার পরম মান, মানে পজিটিভ সব
আমি যোগ করব ইকুয়েশনটার মান কি এরকম দাঁড়াচ্ছে না? দেখো তো বুঝতে পারতেছো কিনা? কেন পরম মান বললাম? কারণ x অফ n কে আগে এই মডুলাস দিয়ে হচ্ছে টেনে দিছে। আর পরম মানটা না হলে সমস্যা ছিল না, কারণ যে কোনো নেগেটিভ ভ্যালুর স্কয়ারই পজিটিভ। ওকে, তাহলে প্রত্যেকটা x অফ n এর ভ্যালু, তার মানে একটা n এর ভ্যালু থাকবে, তার আন্ডারে একটা x অফ n এর ভ্যালু থাকবে। তাহলে সেটার প্রত্যেকটা মান নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি সেটা আমরা হচ্ছে স্কয়ার করে সবগুলো যখন যোগ করব একটা সিগন্যালের, তখন আমরা তার পাওয়ার সিগন্যাল, তখন আমরা তার পাওয়ারটা পাবো। ওকে, পাওয়ার না, এনার্জিটা পাবো। এখন দেখো, we have used the magnitude squared values of x, মানে এই x of n মানে ম্যাগনিটিউডটা আমরা নিচ্ছি, নিয়ে the energy of a signal can be finite or infinite হতে পারে। এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। if যদি ফাইনাইট হয় তাহলে অবশ্যই 0 থেকে ইনফিনিটি দিকে যাবে, when then x of n is called an energy signal। ঠিক আছে, যদি তোমার এই সিগন্যাল, এই যে e এর ইকুয়েশনটা তুমি ডিফাইন করতে পারো শুধুমাত্র 0 থেকে ইনফিনিটির ভিতরে, তখন এটা হয়ে যাবে তোমার হচ্ছে এনার্জি সিগন্যাল। আর এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ওই সিগন্যালের এনার্জি, e এর ইকুয়েশন। এগুলো একটু মনে রাখো, এই ইকুয়েশনগুলো বুঝতে লাগবে। তাহলে যদি বলি এনার্জি সিগন্যাল কাকে বলে, কি বলবা? দেখো কি বলবা প্রথমে, the energy E of a signal x of n is defined as, এটা মুখস্থ, এটা ভুলে যাওয়ার কোনো কারণে মুখস্থ হয়ে গেছে, ধরে নিচ্ছি আমরা। then we have used the magnitude squared values, magnitude squared values অর্থ কি, যে ম্যাগনিটিউডটা তার স্কয়ারের মান। ঠিক আছে, magnitude squared values, so that our definition applies to complex values সিগন্যালের দরকার নেই, শুধুমাত্র এটুকু বলবা we have used the magnitude squared values of x of n। এরপর নিচে যাও, the energy of a signal can be finite or infinite if E is finite, মানে এই ইকুয়েশনটা যদি ফাইনাইট হয় তখনই তোমার x of n মানে ওই সিগন্যালটা আর এনার্জি সিগন্যাল বলা যাবে। ফাইন, বলার কোনো কারণ নাই। এভাবে আগাও। এখন হচ্ছে পাওয়ার, পাওয়ারের সিগন্যাল, পাওয়ার ইকুয়েশনটা একটু অন্যরকম। many signals that possesses infinite energy, তার মানে ফাইনাইট দিকে হলে আমি ধরে নিচ্ছি ওটা এনার্জি সিগন্যালে চলে যাচ্ছে। যখন আমার ইনফাইনাইট এনার্জি থাকবে, মানে 0 থেকে মাইনাস নেগেটিভের দিকে থাকতেছে, হবে ফাইনাইট এভারেজ পাওয়ার। নেগেটিভের দিকে ভ্যালু থাকলেও আমার এনার্জি সিগন্যাল হবে না, কিন্তু একটা ফাইনাইট এভারেজ পাওয়ার থাকবে। আমরা এনার্জি কনজাম্পশন করছি, আরেকটা কি করছি, এনার্জি কি ডিসিপেশন আর কনজাম্পশন করছি, সেটাই পরে বলছি। তবে ফাইনাইট এভারেজ পাওয়ার, the average power of a discrete time signal x of n। এখন এইটা কিন্তু আসতেছে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে। ডিফারেন্সিয়েশন যখন করছি তখন কি লিমিট কথাটা ইউজ হয়েছে না? মুখস্থ করো, মুখস্থ করার কোনো উপায় নাই যে এই লিমিটটা কতটুকু ভিতর হবে। যে বড় n সেটা হচ্ছে ইনফাইনাইট, 1/2n + 1 summation of n = -n থেকে n, আর একই রকমই স্কয়ার। এখন কথা হচ্ছে কি, if we define the signal energy of x of n over the finite interval, মানে তোমার ওই সিগন্যাল e এর মানটাই, একটু আগে e এর মানটা কিভাবে করছো, n = -ইনফিনিটি থেকে +ইনফিনিটি করছো না, যখন সেই এনার্জি ইকুয়েশনটাই তোমার ইন্টারভাল হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থেকে, n কি সিগন্যালের টোটাল টাইম পিরিয়ড, তাহলে কি -n থেকে পজিটিভ +n, ওর ভিতরে এনার্জি সিগন্যালটা থাকবে। এনার্জি সিগন্যালটা ওর ভিতরে যে তার সাথে আমি কি করব, 1/2n + 1 ভাগ করব, ভাগ করে সেটাকে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটির ভিতরে ফেলাবো। মানে কি হবে, এই পুরো ইকুয়েশনটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো লাস্ট অফ অল, সেটা সেই n এর মানের জায়গায় আমরা তখন ইনফিনিটি অ্যাড করে দেব। ডিফারেন্সিয়েশন এভাবে করছিলাম, বা ডিফারেন্সিয়েশন করে যে মান আসে সেখানে আমরা হচ্ছে ওই এই জায়গায় এই ভ্যালুটা বসাই দিতাম। মনে পড়ে? আমরা যখন ম্যাথ করবো তখন আমরা জানবো, শুধু একটু মনে রাখতে, মুখস্থ রাখতে হবে। তাহলে কি হইলো, ইকুয়েশনটা কি হইলো, আমি কিভাবে লিখে একটা সিগন্যালের এনার্জি ইকুয়েশন হচ্ছে
হচ্ছে একটা সিগন্যাল, যে কোনো সিগন্যালের এনার্জি ইকুয়েশন, যে কোনো ডিসক্রিট সিগন্যালের এনার্জি ইকুয়েশন। এই জিনিসটাই যখন সামেশন অফ a is equals to 0 থেকে ইনফিনিটি হবে, x of n হবে, তখন এই ইকুয়েশনের সাথে যায় প্রত্যেকটা সিগন্যালই এনার্জি সিগন্যাল। এটা কিন্তু এনার্জি সিগন্যাল না, এটা কি প্রত্যেকটা ডিসক্রিট সিগন্যালের এনার্জি ইকুয়েশন। যখন এই ইকুয়েশনটাই তুমি দেখবা 0 থেকে ইনফিনিটি চলে আসছে, তখন বুঝে নিবা এই সিগন্যালটা নিজেই একটা এনার্জি সিগন্যাল। যখন এই সিগন্যালের সাথে 0 থেকে ইনফিনিটি না হয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর্যন্ত যাবে, x of n হোল স্কয়ার, তার সাথে 2n plus 1 যুক্ত হবে এবং তার সাথে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যুক্ত হবে, তখন বলো এটাকে কি বলবো? তখন এটাকে কি বলবো? পাওয়ার সিগন্যাল। জিনিসটা কিন্তু একটু মুখস্থ রাখার জিনিস, মাস্ট মুখস্থ লাগবে। যে কোনো ডিসক্রিট সিগন্যালের এনার্জির ইকুয়েশনটা এরকম হয়ে গেলে, ইকুয়েশনটা নিজে এনার্জি সিগন্যাল, ইকুয়েশনটা এরকম হয়ে গেলে এই ইকুয়েশন দিয়ে যত সিগন্যাল আঁকা যাবে প্রত্যেকটা সিগন্যাল পাওয়ার সিগন্যাল। তাহলে দেখো, আচ্ছা আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে? পাওয়ার সিগন্যাল মানে কি বলতো তাহলে? তাহলে পাওয়ার সিগন্যাল মানে এটা যদি হচ্ছে ই হয়, ইডি হয়, ডিসক্রিটের এনার্জি সিগন্যাল, আর এটা হচ্ছে পিডি হয়, তাহলে কি হবে? লিমিট n tends to infinity 1 by n plus 1, আর এইটাকে যদি আমি হচ্ছে এর ডেফিনিট একটা ভ্যালু ধরি, ডেফিনিট ভ্যালু কোনো ইনফাইনাইট না, একটা নির্দিষ্ট মান ধরা, তখন এর ডেফিনিশনের সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি পাওয়ারের সাথে একটা ডেফিনিট এনার্জি সিগন্যালের আমার ইকুয়েশন সম্পর্ক। ও আচ্ছা, En দ্বারা এটা প্রকাশ করতে হবে যে we define the signal energy over the interval limit, that definite limiter আন্ডারে যদি আমরা হচ্ছে এনার্জি সিগন্যালটা ধরি, তখন হয়ে যাবে আমার, তখন আর কি এই সম্পর্কটা দেখাচ্ছে। পরীক্ষায় যদি একটা বলি যে কোনো একটা পাওয়ার সিগন্যালের সাথে এনার্জি সিগন্যালের সম্পর্ক কি, তখন তুমি সরাসরি আসলে সম্পর্কটা দেখাতে পারবে না। তখন তুমি বলবা let the time interval minus infinity minus n থেকে প্লাস n, তখন একটা এর মান ধরে নিয়ে এই ইকুয়েশনটা দেখাবা, দেখে তারপরে সম্পর্ক দেখাতে পারবা। সরাসরি কিন্তু সম্পর্ক দেখানো যাবে না, কারণ এই জিনিসটা 0 থেকে ইনফিনিটি আর এইটা হচ্ছে মাইনাস n থেকে মাইনাস। তো তোমাকে যখন ইকুয়েশনটা তুমি বুঝাবা, তখন তোমাকে উল্লেখ করে দিতে হবে যদি এনার্জি সিগন্যালের একটা মাইনাস মান থাকে। একটা জিনিস বলো তো, এনার্জি সিগন্যাল একটা জিনিস বলো তো, এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কি আছে? মাইনাস, তার মানে কি? দেখো যদি আমি সিগন্যাল আঁকি, ফার্স্টটা হচ্ছে ইনফিনিটি আর পরেরটা হচ্ছে কনস্ট্যান্ট। পরেরটা কনস্ট্যান্ট, হ্যাঁ পরেরটা এটাও তো ইনফিনিটি, মানে এই যে লিমিট দিয়ে যেটা বলছি এন্ড এটা হচ্ছে না এইটা হচ্ছে তোমার, তুমি যদি ডেফিনিট ভ্যালু ধরে নাও সেটার এনার্জি সিগন্যাল। দেখো এই যে কোন একটা সিগন্যালের এনার্জির মান কি, মাইনাস নেগেটিভ থেকে মাইনাস থেকে প্লাস, তার মানে কি এইটুকুর ভিতরে তুমি যে কোনো মান ধরতে পারতেছো না, এইটা মানে সেইটাই যে তুমি যে কোনো মান ধরতে পারবা। এখানে তো এটাকে তো এনার্জি সিগন্যাল বলি না, এইটা বলতে ওই সিগন্যালের এনার্জি, মানে কথাটা একটু উল্টা হয়ে যাচ্ছে কিন্তু, যে একটা হচ্ছে যে কোনো সিগন্যালের এনার্জি ইকুয়েশন আর এটা হচ্ছে নিজেই একটা এনার্জি সিগন্যাল, এই জন্য একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তো এই জন্য বলছি যখন এটা হচ্ছে একটা উদাহরণ, আর ওটা হচ্ছে এনার্জি সিগন্যাল, এটা এনার্জি সিগন্যালের ইকুয়েশন, আর এটা যে কোনো সিগন্যালের এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন আর যে কোনো সিগন্যালের এনার্জি ইকুয়েশন, যে কোনো ডিসক্রিট সিগন্যালের এনার্জি ইকুয়েশন, ও কিন্তু নিজে এনার্জি সিগন্যাল না, আর ও নিজে এনার্জি সিগন্যাল। যখন যে কোনো সিগন্যালের এনার্জিকে আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের ভিতরে নিয়ে আসবো, তারপরে এই কাহিনী করাবো, তখন ও নিজে হয়ে যাবে পাওয়ার সিগন্যাল। ওকে, এই যে অঙ্ক
আচ্ছা উল্টা কাজ করে ফেলছে ঠিক আছে দেখো তো ম্যাথটা দেখো determine the power and energy of the unit step signal তাহলে ইউনিট স্টেপ সিগন্যালটা কি করে হয় ছোট ছোট ম্যাথ দিয়ে আমরা আগাই যাতে আমাদের সুবিধা হবে সিলেবাসে সরাসরি এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যালের কথা বলে আছে কি বুঝার সমস্যা হয়ে গেল এই ম্যাথটা দেখো তাহলে ইন্টারভাল কত ওকে n ধরছে ঠিক আছে ধরো না এটা একটা n টাইম ইন্টারভাল পর্যন্ত এটা কি দেখুন বুঝছো ইউনিট স্টেপ কোন এইটা যদি আমি এনার্জি বের করি প্রথমে আগে পাওয়ার বের করছি যদি পাওয়ার বের করি তাহলে সূত্রটা কি হবে আমাদের নিশ্চয়ই এই যে লিমিট নিশ্চয়ই হবে এরকম লিমিট n tends to infinity 1 by 2n plus 1 summation of minus n থেকে plus n আর হবে হচ্ছে কি তোমার ওই যে x of n এখন x of n না এটা ইউনিট স্টেপ সিগন্যাল তাহলে u of n স্কয়ার এখন আমাকে একটা জিনিস দেখো ইউনিট স্টেপ সিগন্যালের জন্য কি এই সূত্রটা খাটবে কারণ ওর তো কাহিনী শুরু হয়েছে 0 থেকে n তাহলে আমার অপশন আছে যেহেতু মাইনাস থেকে কথা বলছে মাইনাসের n থেকে 0 পর্যন্ত প্রত্যেকটা মান 0 তাহলে তো আমার এই সূত্রের দরকার নাই এখানে এই ইউনিট স্টেপের জন্য আমি এখানে 0 ইউজ করতে পারি না তার মানে কি দাঁড়াচ্ছে এই 0 থেকে n এর পর্যন্ত প্রত্যেকটা মান 1 তাহলে কি হয় লিমিট n tends to infinity 1 by 2n plus 1 এখন 0 থেকে n দেখো এখানে কি কাহিনী করতে প্রত্যেকটাকে 0 থেকে n করতে আমার u স্কয়ার n রাখছে এখন প্রত্যেকটার ভ্যালু ওরা আসলে কি করছে এখানে প্রত্যেকটার ভ্যালু 1 ধরে নাই এখানে ওরা কি করছে n plus 1 রাখছে মানে সেটা সিগন্যালটা হয়ে যাবে এই ইকুয়েশন আমাদের পরের আরো ধাপ আছে তো ব্যাপারটা হচ্ছে এইটার মান আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে n plus 1 ঠিক আছে তো আমি আসবো যখন এটার মান n plus 1 দাঁড়ায় বলো তখন তোমরা কি করতা যখন তোমরা ছোটবেলায় হচ্ছে ডিসক্রিট মানে ডিফারেন্সিয়েশন করছো তখন কি 1 বাই a আকারে আনতা না 1 বাই a আকারে কেন আনতা বলো তো নিচে ইনফিনিটি থাকলে কি হয় তখন ওটাকে কোনো কিছু 0 আর x তখন এটাকে 0 ধরতাম আর কোনো কিছু x বাই 0 তখন ইনফিনিটি ধরতাম না তাহলে যদি আমরা হচ্ছে ইনফিনিটির মানটা নিচের দিকে নিয়ে আসতে পারি তাহলে এটাকে 0 ধরে ম্যাথে আগানো যাবে এইজন্য আমাদের তখন টার্গেট কি ছিল আমরা যে করে হোক m দিয়ে ভাগ করে হোক যেভাবে হোক জিনিসটা 1 বাই n আকারে নিতাম মানে এই জায়গাটা যেটা থাকবে সেটা আমরা 1 বাই আকারে নিতাম দেন ইনফিনিটি থেকে দেন আমরা একটা মান বের করতাম আলটিমেটলি এখানে একটা মান আসছে হাফ কিভাবে আসছে আমরা হচ্ছে আমি কি করে দেখাবো একটু ভেঙে কি জাস্ট তো দেখো কি করি n কমন নেই n কমন নিলে কি হয় 1 বাই n হয় না আর এখানে যদি 2n কমন নেই তাহলে 2n কমন নিলে n plus 1 বাই 2n হবে না n এর কেটে যাবে আর এইদিকে যদি এখন n এর মান যদি আমি ইনফাইনাইট ধরি
কি নিচে ইনফাইনাইট মানে আলটিমেটলি কি হবে 1 প্লাস 0 হবে 2 ইনটু 1 প্লাস 0 হবে দেন আমার মান হয়ে যাবে হচ্ছে এরকমই তো শিখছি তাই না তোমাদের পিরিয়ডিক সিগন্যাল নাই পিরিয়ডিক সিগন্যাল মানে কি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর্যন্ত একই রকম সিগন্যালের নন পিরিয়ডিক সিগন্যাল তুমি ক্লাস করবা না ও আচ্ছা তুমি বলছিলে যে হচ্ছে চলে যাবা না এটা ডেট চেঞ্জ আচ্ছা তুমি যখনই যাও যদি এরকম ক্লাস থাকে কিংবা আমার যে কারো সিস্টেমটা হচ্ছে কি তোমাকে একটা ইনভিটেশন দিবে ফর্মালিটি ল্যাব ম্যাটল্যাব ইমেল আর সিগন্যালের কথা মনে আছে বলো তো কি হতো এর পজিটিভ ভ্যালুর জন্য পজিটিভ মান আর অর্ডার কি হতো এর প্রত্যেকটা মানের জন্যই পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন x অফ n এর মান পজিটিভ হতো আর অর্ডার কি হতো n এর পজিটিভ মানের জন্য x অফ n এর মান পজিটিভ হতো আর n এর নেগেটিভ মানের জন্য x অফ n এর মান নেগেটিভ হতো প্রত্যেকটা সিগন্যালের ডিসক্রিটকে নেগেটিভ মাইনাস 1 মানে কি এই দিকে ডান দিকে শিফট করে না আর প্লাস 1 মানে কি ছিল বাম দিকে শিফট করে না কনভলিউশন এর ম্যাথ বুঝছিলা কনভলিউশন সার্কুলার কনভলিউশন ছিল না কনভলিউশন করতে সময় লাগে সরাসরি এখন জেড ট্রান্সফর্ম চলে যাবে এইখানে আর ওই লিনিয়ারিটি কোনো এক কমিউটেটিভ ল এগুলোর কোনো কিছুতে যাব না স্কেলিং তারপরে হচ্ছে শিফটিং এগুলো কোনো কিছুতে যাব না আমরা সরাসরি এটা জেড ট্রান্সফর্ম দিয়ে যাব Jet transform and its application to the analysis of API system. একটু আমরা মুখস্থ করি কথাটা বলছে যে ডিরেক্ট জেট ট্রান্সফরমেশন ওটাকে আমরা কিছু বলবো না বলবো শুধুমাত্র জেট ট্রান্সফর্ম ডিসক্রিট ডিএফটি একটা কমন ইকুয়েশন থাকে না সব কিছুর এইরকমই তো অনেকটা ইকুয়েশন ছিল তাই না কিন্তু কি ছিল x অফ n ছিল x অফ n ছিল না কিন্তু এইখানকার কাহিনী হয়ে যাবে দেখো x অফ z এবং n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর x অফ n এর সাথে আছে z টু দি পাওয়ার মাইনাস n মানে x এর জন্য তুমি যত n এর জন্য তুমি যত x অফ n এর মান পাবা তার সাথে z টু দি পাওয়ার মাইনাস n গুণ দিবা তারপরে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সামেশন ঠিক আছে দেখো এটা কিন্তু মিক্স তোমার এই ডিসক্রিট ট্রান্সফর্ম ডিএফটি এর সাথে মিক্সড ডিএফটি তে শুধু তোমার x অফ n আর x অফ n থাকে আর এখানে কি হলো x অফ n ও আছে সাথে আবার z এর ইকুয়েশন আছে কনভলিউশনের মধ্যে আছে এটা দেখো এটা বি নাম্বারটা দেখো 5 এর দিকে তীর চিহ্ন মানে 5 হচ্ছে 0 x
আসলে আমরা কি শিখছি বলো তো? কি বলো না দেখো বলো। এরকম হয়েছে কি? হয়েছে কি? ভুলে গেছি তোমরা তখন কি হয়েছে? তাহলে দেখো একটু আমাদের আসি। মোটামুটি দেখো এটা তো জিরো জিরোর জন্য, তার মানে এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা -1 এর জন্য, -2 এর জন্য, তাই না? তাহলে দেখো n এর মান আমি কত থেকে শুরু করব বলো তো? -2 থেকে আর শেষ করব কততে? বুঝতে পারলা? শুরু করব কততে? -2 শেষ করব 3 তাহলে দেখো কিন্তু সাইডে লিখছেন তাহলে -2 এর জন্য x of n এর মান কত? আই -2 এর জন্য x of n এর মান কত? বুঝতেছো না? আমি 1 বুঝে গেছি 1 কেন বুঝতেছো না? -2 এর জন্য x এর মান 1, তাহলে x এর মান বসাবো। আর n তো -2 করছো না, তাহলে z টু দি পাওয়ার মাইনাস তো অলরেডি আছে, আর তোমার কাছে আছে -2। আবার দেখো এখন আসছে পুরো -1 এর জন্য মান কত? এটা কিভাবে বলছেন এখানে 5 এর আমরা 0 বলছি না পাঁচের নিচে তিন চিহ্ন মানে হচ্ছে পাঁচটাই 0, বাম দিকের গুলো এইভাবে -1 -2, ডান দিকের গুলো 1। তাহলে দেখো এই টাইম ইন্টারভাল কত? -2 থেকে 3 পর্যন্ত। তাহলে -2 এর মানের জন্য আমি 1 নিলাম, আর এই -n তো অলরেডি আছে, -n তো অলরেডি আছে, তাহলে মাইনাসটি বাইরে রেখে n এর জন্য দেখো কাহিনী কি, এইটা যদি x of n হয়, এই গোলাটা যদি x of n হয়, তাহলে এই গোলাটা হচ্ছে n না? হ্যাঁ, তাহলে এই n এর এইটুকু মানের জন্য এইটুকু মানের জন্য এইটা, পরে সবগুলোর কাছে যোগ করা হ্যাঁ সরাসরি। তাহলে জিনিসটা আসে কত? এখন আসে হচ্ছে -2 1, আর এখন আসে হচ্ছে 2 আবারও z টু দি পাওয়ার -1, এখন আসে হচ্ছে তোমার 5, আর z টু দি পাওয়ার 0, এরপর আসে হচ্ছে তুমি কত 7 z টু দি পাওয়ার -1, এখন তো 0 0 এর সাথে z টু দি পাওয়ার -2 গুণ 1 এর সাথে z টু দি পাওয়ার -3। দেখো তো বুঝছো কি না? এটা বেসিক বাদ দাও যাবে না, বুঝছো কি না বলি বলো। আলটিমেটলি মানটা কি আসে? মানটা আসে z স্কয়ার প্লাস 2z প্লাস 5 প্লাস 7 z ইনভার্স 1 এখন -1 দিচ্ছি প্লাস z টু দি পাওয়ার -3। বলো কি হইছে? ইনিশিয়ালি আমরা -2 দিচ্ছি না সেকেন্ড -2 তারপর -1 হ্যাঁ, তো এই মাইনাসের জন্য এই যে পজিটিভ হয়ে গেল, আর পরের মানটা হচ্ছে পজিটিভ কিন্তু নেগেটিভ হয়ে গেল, কারণ সূত্রে অলরেডি মাইনাস দেওয়া আছে। তো বুঝছিলেন এই অঙ্কটা ফলো করে নিচের দিকে আসুন। z স্কয়ার 2z প্লাস 5 7 z ইনভার্স আর z। এখন একটা জিনিস দেখো, এই লাইনটা দেখো, এন্টায়ার z প্লেন x এর z is equals to 0, z is equals to infinity। দেখো তো এই z এর মান যদি আমি ROC ফুল ফর্ম হচ্ছে তোমার রিজিয়ন অফ কনভারজেন্স। একটু খেয়াল করো একটা জিনিস, সলিউশন এটা একটু খেয়াল করো। কি হয়েছে, 1 থেকে শুরু হয়েছে এবং সেটা গেছে হচ্ছে z - 1
-1 z -2 z -3। তার মানে কি বলতো, z এর উপরের এই মাত্রা নেগেটিভ হওয়া মানে কি, তোমার n এর ভ্যালু 0 থেকে পজিটিভ দিকে গেছে না, পজিটিভ দিকে গেছে। আর এখানকার রিজিয়ন অফ কনভারজেন্স হইছে এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z is equal to 0। -1 হলে পজিটিভ দিকে গেল কেন পজিটিভ দিকে গেল, দেখো জিনিসটা কিন্তু উল্টায় যাচ্ছে। n এর নেগেটিভ মানের জন্য z এর মান হয়ে যাচ্ছে পজিটিভ, আবার n এর এই নেগেটিভ পজিটিভ দিকে মানের জন্য z এর মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এই জন্য কাহিনীটা ঘটতেছে উল্টা। যদি আমার কাহিনীটা যদি এরকম থাকতো না, যে যদি তোর শুধু n, তাহলে আর এত উল্টা কাহিনীটা হইতো না। তুমি যেরকম ভাবতেছো এরকম হইতো। দেখো এই 1 + 2 z টু দি পাওয়ার -1 5 z টু দি পাওয়ার -2, এটা কি তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছো যে এই 1 মানে এই জায়গাটায় হচ্ছে n এর মান 0 ছিল, তাহলে এখানে z এর মান ক্যান্সেল হয়ে গেছে, আর এই জায়গাগুলো n এর মান পজিটিভ ছিল, প্রত্যেকটা জায়গায় পজিটিভ ছিল, মানে তোমার সিগন্যালটা হচ্ছে এইরকম, নেগেটিভ দিকে কিছু না, এই দিকে এরকম পজিটিভ দিকে, তাই না? তাহলে ওর রিজন অফ কনভারজেন্স হবে এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z is equal to 0। যদি এরকম z প্লেন ধরি, প্রত্যেকটা z প্লেন হবে, কারণ হচ্ছে তোমার এদিকে তো হিসাব করতেছো না, প্রত্যেকটা z প্লেন এক্সেপ্ট z is equal to 0, মানে এই z এর কারণে একটা ফাইনাইট ভ্যালু আমি পাচ্ছি, সেটা বাদ থেকে প্রত্যেকটা z, মানে এই জায়গাতে তো কোনো z এর মান নাই, শুধু 1 দেখতেছো না, z এর কোনো মান আছে, তাহলে এইটা এক্সপেক্ট করে তোমার যে প্রত্যেকটা জায়গা হচ্ছে তোমার z ট্রান্সফর্ম হিসেবে বিস্তারিত, কারণ ওর প্রত্যেকটার উপরে হচ্ছে তোমার z পাওয়ার আছে। আর এইখানে এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z is equal to 0 থেকে z is equal to -∞, ইনফিনিটি কেন বলছে, দেখো এই জায়গাটায় কি 5 আছে এবং নেগেটিভ দিকেরও মান আছে, যেটা পজিটিভ দিকেরও মান আছে, তার মানে কি আমি হচ্ছে কোন z কে বাদ দিতে পারবো, পজিটিভ দিককেও বাদ দিতে পারবো না, নেগেটিভ দিককেও বাদ দিতে পারবো না। এই জন্য আমার এক্সেপ্ট z is equal to 0 and z is equal to infinity, মানে আমি হচ্ছে সব দিকে বলতো এক্সেপ্ট z is equal to 0 and except z is equal to -0, শুধু ইনফিনিটি মানে কি 0 থেকে যত ইনফিনিটি আছে সব দিক থেকে আমি হচ্ছে আমার z ট্রান্সফর্ম হবে, যখন ছবি আঁকতে দেখো। হ্যাঁ এই ছবি আমি করছি, এই ছবি লাগবে, আমরা সরাসরি একটা বড় ছবি লাগাবো, এখানে এই ছবিটা দেখো, একটু দেখো কজাল সিগন্যালটা দেখো, কজাল সিগন্যালের মান কি 0 থেকে পজিটিভ প্লাস ইনফিনিটি না, 0 থেকে প্লাস ইনফিনিটি, তখন আমার হয়ে যাচ্ছে এই যে জিগজ্যাগ টার্ম দেখতেছো না, জিগজ্যাগ টার্ম দেখতেছো না, এইটাই হচ্ছে তোমার জেড ট্রান্সফর্ম বোঝাচ্ছে, আর এই যে ডট দেখতেছো না, এটা হচ্ছে এক্স এর বোঝাচ্ছে, মানে ওই বিন্দুতে তোমার জেড প্লেন নাই। তাহলে জেড প্লেনকে আমি কিভাবে বুঝাই, এইভাবে টেনে বুঝাই, যদি 0 পয়েন্টে যে ভ্যালু না থাকে তাহলে এইভাবে 0 প্রত্যেকটা মান হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার যে রিজিয়ন অফ কনভারজেন্স হচ্ছে এক্সেপ্ট z প্লেন এক্সেপ্ট z is equal to 0, যখন z এর মান 0 এবং তার বাকিটা সব রিজিয়ন অফ কনভারজেন্স এর মধ্যে থাকে। আর যখন এটা অ্যান্টিকোজাল হয়ে যাচ্ছে তখন দেখো এন্টায়ার z প্লেন, প্রত্যেকটা z প্লেন এক্সেপ্ট z is equal to infinity। এখন দেখো তো, এখন ম্যাডাম কথা আছে যে ম্যাডাম তাহলে z is equal to infinity কেন আমার হচ্ছে কোনো দ্বারা প্রকাশ করা নাই, কেন প্রকাশ করা নাই, ইনফিনিটি এখন কোন দিকে তোমার এই ডট হবে আমি কি বুঝতে পারবো, তুমি আমি জানি, এই জন্য কিছু বলা নাই। আর একটু আগে তুমি আর আমি যে ইকুয়েশনটা করলাম, এদিকে জেড এর একটা মান ছিল, জেড এর একটা মান ছিল, আর এদিকে 5 ছিল, এদিকে -1 সামথিং ছিল, বলো তো এইটা কি সিগন্যাল ছিল, টু সাইডেড সিগন্যাল ছিল না, নেগেটিভ দিকেও থাকবে পজিটিভ দিকেও থাকবে, তখন কি হয়ে যাবে দেখো এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z is equal to 0 and z is
ইনফিনিটি। তাহলে দেখো চিত্রটা কি হয়েছে, চিত্রটা দেখো মিলে গেছে না এই কজালের সাথে টু সাইডেডটা। কেন মিলে গেল বলো? কারণ ইনফিনিটির ডটটা তো আমরা দেখাইতে পারতেছি না, তাই ওই কজালের জন্য যেরকম জেড প্ল্যান আঁকবো আমি টু সাইডের জন্য সেরকমই জেড প্ল্যান আঁকবো। কথা কি ধরতে পারলাম? কাহিনী কিন্তু এইখানে তখন কিন্তু কাহিনীটা বাড়তেছিল যে কজাল আর টু সাইডেরটা দুটাই এক। তার মানে কি, যদি কোনো একটা ইকুয়েশন এরকম হয় z - 2 z - 3 কজাল সিগন্যাল না, এইটার হচ্ছে কি হবে জেড প্লেন except z = 0, আর এইটার হবে হচ্ছে কি except z = 0 and infinity। এখন এই প্লেনে তো তুমি except 0 টা ডট দিয়ে দেখাইলা, আর এইটার জন্য যে প্লেন আঁকবা সেটাও তুমি ডট দিয়ে দেখাইলা। বলো তো এইটার জন্য তো আর কিছু নাই, দেখানো লাগবে না। এই যে ইনফিনিটি তুমি কোথাও দেখাইতে পারবা, দেখানোর সুযোগ আছে আমার। এই জন্য কাহিনীটা তুমি ধরে পেবা যে এই জিনিসটা তোমার করতে হবে। তার মানে তুমি একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যখন তোমার n এর মান সব পজিটিভ দিকে যাবে, সিগন্যালটা হবে কজাল, তখন তোমার রিজন অফ কনভার্জেন্স সবটা পাবে, কিন্তু এক্সেপ্ট z = 0 যখন তোমার যে টু সাইডেড সিগন্যাল হবে, নেগেটিভ দিকেও থাকবে পজিটিভ দিকেও থাকবে, তখন হবে যে এক্সেপ্ট z = 0 and infinity। কিন্তু যেহেতু আমি ইনফিনিটি ডটটা কোথাও দেখাতে পারতেছি না, সেহেতু এই কজালটার সাথে আমার টু সাইডেড সিগন্যালের এই z প্লেনের যে কনফিগারেশনটা একদম মিলে যাবে। আর কি হয়, আর যদি এরকম হয় z2 z1 z2 z1 প্লাস হচ্ছে এখানে 2, তার মানে কি এখানে n এর নেগেটিভ মান লাগছে না, নেগেটিভ মান আর এখানে 0। তার মানে কি হইছে, এটা অ্যান্টিকজাল সিগন্যাল হয়ে গেছে। তাহলে অ্যান্টিকজাল সিগন্যালে কি হবে এক্সেপ্ট z = ইনফিনিটি। যেহেতু আমার পজিটিভ দিকে কোনো মান নাই, তাহলে এইজন্য পজিটিভ দিকের মানটা আমার পাবো। এই 0 থেকে দেখো ইনফিনিটি লেভেল পর্যন্ত আমার পজিটিভ মানের তো কোনো অস্তিত্বই নাই, এইজন্য এক্সেপ্ট z = ইনফিনিটি। ওকে, তাহলে এক্সেপ্ট z = ইনফিনিটি যদি চিত্র আমি আঁকতে যাই, কোথায় ডট দিব? ডট তো হয়ে গেছে আমার, কিন্তু আমি তো এক্সেপ্ট 0 বলি নাই, আমি কি 0 তে ডট দিতে পারবো? তাহলে এই চিত্রটা একটু নিজের কাছে ভিজুয়ালাইজ করে রাখো, নিচেটা দেখবা না, এটা দেখো আবার দেখছি সুন্দর করে আঁকাও, তোলা যাবে না। তুমি যদি এই কি বলবা এই লজিকটা মাথায় রাখো, তোমার যে কোনো অঙ্কের রিয়েসপেক্ট তুমি এগিয়ে চলে আসবে, তোমার ওগুলা মাথায় রাখা হবে। এখানে ইনফিনিটি করতে বোঝাচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাওয়ার পরে যেগুলো আছে ওইগুলো বাদ, তাই তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে না এই ইকুয়েশনটার তো কোনো n এর কোনো পজিটিভ মান আছে, n এর কোনো পজিটিভ মান আছে, তাহলে তুমি ধরে নিবা হচ্ছে এক্সেপ্ট মানে ব্যতীত, এক্সপেক্ট মানে কি বলছে, এক্সপেক্ট যাই হচ্ছে এক্সপেক্ট বোঝাচ্ছে, আমি এক্সেপ্ট বলে ফেলতেছি মাঝে মধ্যে। এক্সপেক্ট মানে ব্যতীত, যে = ইনফিনিটি, ইনফাইনাইট মাত্রা এই ইনফিনিটি মানে কি প্লাস ইনফিনিটি না, প্লাস ইনফিনিটি মানে তো আবার 0 ঢুকতেছে না, আমার মাইনাস নেগেটিভ থেকে 0 আবার 0 থেকে প্লাস ইনফিনিটি, কাহিনী হয় এরকম। বলে এইটুকু পাবে, এইটুকু হচ্ছে আমার হচ্ছে আমি এই পাবো জেড প্লেন, মানে আপনার হচ্ছে সিগন্যাল পাবো বা জেড যে আমি ভ্যালুটা ওইটা পাবো এইটুকুর ভিতরে। হ্যাঁ, জেড প্লেনের ভ্যালু পাবা এইটুকুর ভিতরে, আর এইটুকু পাচ্ছ এক্সপেক্ট এত মানে এইটুকু পাচ্ছ। ওকে, আর এইখানে কি ছিল, n এর কোনো নেগেটিভ ভ্যালু তুমি পাও না, এই জন্য হচ্ছে সবটাই জেড প্লেন, কিন্তু এই জায়গাটায় হচ্ছে তোমার শুধুমাত্র ফাইনাল ভ্যালুটা হচ্ছে এক্সপেক্ট z = 0। মানে কাহিনীটা হচ্ছে কি, যখন পজিটিভ নিচ্ছি তখন আমি 0টা এইভাবে ধরছি, যখন নেগেটিভ নিচ্ছি তখন আমি 0 সহ নেগেটিভ নিচ্ছি। কিন্তু আমি এখানে তো জিরো ধরতেছি, মানে কজাল নামটা এই ক্ষেত্রে আমি ইকুয়েশন থেকে আমি জিরো ধরবো। হ্যাঁ, আমি যখন করাবো বুঝাচ্ছি, আমরা তো শুধু মান থেকে বুঝবো, ইকুয়েশন থেকে বুঝি না। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে ফাইনাইট ডিভিশনের জন্য।
তাহলে এক্সেপ্ট কি বলবো? কারণ এইখানে তো তোমার 0 ছাড়া কোনো মানই তো নাই। তাহলে তুমি যদি নেগেটিভ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ধরে এটা তো পুরো এন্টায়ার জেড প্লেনই ধরা যায়, তাই না? কারণ আমার তো এটা জেডের তো কোনো এইসব মানই নাই, খালি একটা ফাইনাইট ভ্যালু। তাহলে কি আমি শুধু এক্সেপ্ট ধরতে পারবো? ধরতে পারবো না, তো তখন আমার পুরাটাই জেড প্লেন হয়ে যাবে। ওকে, এন্টায়ার জেড উদাহরণ দিয়ে দেখেন। যদি আমি ডেল্টা এন বলি তাহলে তো চিত্রটা এরকম না, এরকম। আর যদি ডেল্টা এন মাইনাস কে বলি তাহলে কি করবো বলো তো? এদিকে শিফট হবে না? তার মানে কি কে শিফট হবে, এই দিকে আমি ডেল্টা এন মাইনাস কে পাবো। তাহলে এই দিকে মানে পাওয়া মানে কি 0 থেকে ডানে সরে আসতেছি, মানে পজিটিভ দিকে সরে আসতেছি। এদিকে কোনো মান নাই, এদিকেরও আর কোনো মান নাই। তাহলে এটা কি হইছে? এন্টার জেড। তখন কিন্তু কি আমি 0টাকে দেখো এই 0তেই মান আছে, এইজন্য আমরা ওটাকে না ধরে পুরো এন্টার জেড প্লেন পুরোটাকে ধরছি। কিন্তু দেখো এই 0তে কি কোনো মান আছে? মানটা আছে পজিটিভ দিকে না? তার মানে কি পুরাটাই জেড প্লেন এক্সেপ্ট। ওকে, এইভাবে। এখন যদি আমি এন প্লাস 1 আসি তখন চলে যাবে মাইনাস কে দিকে। আর আমি কি বলছিলাম, পজিটিভ দিকে যখন ধরবো শুধু ইনফাইনাইট ধরবো, আর নেগেটিভ দিকে তখন 0 ধরবো, ইনফাইনাইট ধরবো। এজন্য দেখো কি করছে, নেগেটিভ দিকে যতই নেগেটিভ দিকে গেছে, কিন্তু দেখো এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড। এখন নেগেটিভ দিকে আছে মান, আর এই দিক থেকে তো কোনো মানই নাই। তার মানে কি এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট ইনফিনিটি। তো এক্সেপ্ট ইনফিনিটির কথা মানে এটা হচ্ছে যে এক্সেপ্ট 0 থেকে ইনফিনিটি। কিন্তু এই 0টাকে আর তখন তোমাকে ধরে না, শুধু ইনফিনিটি বলছে। এখন ইনফিনিটি বলতেই তো তুমি বুঝতেছো যে 0 এর উপর দিয়ে যাচ্ছে জিনিসটা। তো তোমার এই বইয়ের কথার উপর ডিপেন্ড করে আমরা ধোলায় ফেলেছি কথা, ঠিক আছে? না, ধরা লাগতেছে না। সেখানে তো এন্টার জেড প্লেন এক্সপেক্ট 0টা বুঝলাম, কিন্তু এক্সপেক্ট ইনফিনিটিটা তো দেখতে তোমার মান তো নেগেটিভ আসছে, নেগেটিভের মান আছে না? নেগেটিভের মান আছে, তার মানে এই পাশে তো কোনো মান নাই। মানে ভাই কাহিনীটা বোঝাচ্ছে 0 থেকে ইনফিনিটি এই পুরোটা এক্সপেক্ট হবে। এখন এই জন্য 0 কথা তুলেই নাই, সরাসরি বলে দিছে যে মানে বইয়ের কথার উপর আর এই চিত্রের উল্টাপাল্টার উপরে, আর এই জন্য আমরা ধরতে পারতেছি কাহিনীটা কি ঘটতেছে, বুঝছো? আমার স্টুডেন্ট লাইফে ধরতে এক্সাম্পল 3.1.2 দেখো এই ম্যাথ আসবে। এক্সাম্পল 3.1.2 এই ম্যাথ আসে। ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল। আমি ম্যাথ আমরা উত্তর দেব। x of n half to the power n u of n। দেখো এই ম্যাথটা আসলে কিভাবে আসে আমি বলি। হয়তো u of n এর একটা মান পাওয়া যাবে, কিভাবে আসবে। তাহলে বলো তো u of n বলতে তাহলে তুমি কি বুঝতেছো? নেগেটিভ দিকের কোনো ভ্যালু পাবা? 0 থেকে পজিটিভ দিকে পাচ্ছ না, শুধু পজিটিভ না, ওটা 0 থেকে পজিটিভ। আর নন জিরো ভ্যালু মানে কি 0 থেকে পজিটিভ। তাহলে যদি আমি n এর মান 0 থেকে ধরা শুরু করি তাহলে দেখো কি হবে। বলো তো এখানে কি u of n এর মান দেওয়ার দরকার আছে? তুমি কি জানো ইউনিট স্টেপে u of n এর মান কত? 1 না সব? তাহলে কি এখানে মান দেওয়ার দরকার আছে? দেখো the signal x of n এর এই সিগন্যালের মানটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো, অ্যানালাইসিস করো।
লেখো, হাতে ধরেই করতে হবে। সবাই জেড ট্রান্সফর্মের সূত্রটা লেখো। ভুলে গেছো? কি হইলো তাহলে? দেখো সামেশন অফ n বড় হাতের x অফ z ইজ ইকুয়ালস টু সামেশন অফ n ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x অফ n z টু দি পাওয়ার মাইনাস n। লেখো। ভুলে গেলে পরীক্ষায় অঙ্কটা আগানো যাবে না। এই সূত্র তো দেখো দেখো এই সূত্র মুখস্থ করতে হবে। শোনো তোমরা, আমি বলতেছি না যে তোমাদের একদম ডিপ লাগবে, যেটুকু বললাম ওইটুকু হবে তো, পারবা তো? ওইটা মুখস্থ রাখো না রে বাবা। পজিটিভ দিকে থাকলে x এর z ইজ ইকুয়ালস টু 0 আর এন্টায়ার z এর, নেগেটিভ থাকলে কি x ইজ ইকুয়ালস টু 0 আর x ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, আর যদি টু সাইডেড থাকে তখন কি z ইজ ইকুয়ালস টু শুধু ইনফিনিটি। কারণ কি ওই ফোটাটা দিতে পারে না দেখে কিন্তু ওইটা এটা মিলে গেল এবং কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বুঝাইতে বইয়ের ভাষা যদি আমি বুঝতে যাই বোঝা যাবে। আর এদিকে ওটা হচ্ছে কি কতটুকুর জন্য, ওটা হচ্ছে ফাইনাইট ভ্যালুর জন্য, ঠিক আছে? আর যখন আমি ইনফাইনাইট ভ্যালুতে যাবো তখন আমি বলবো না, ওটা হচ্ছে ইনফাইনাইট ভ্যালু ছিল। ফাইনাইট ভ্যালুতে যখন যাবো তখন আমি বলবো। লিখছো? তাহলে এই ইকুয়েশনটা জেড ট্রান্সফর্মে বসাবো। x of n of the power n u of n। দেখি ওই ইকুয়েশনে এই মানটা বসাতে পারো কিনা। আমি বলতেছি না যে তোমরা পারবাই, দেখো পারো কিনা। করতে হবে এইখানকার যে সব মান পাবা, n এর মান 0 থেকে পজিটিভ দিকে আনার পরে সব n এর যে সব মান পাবা সেগুলা এইখানে বসায়ে এই মানটা পাওয়া যাবে। আমি কি করে দিব? বাসায় আমরা চেষ্টা করে দিই। বাসায় না, বাসায় অন্য করতে হবে। এটা একদম বেসিক, এটা বাসায় করতে হবে। আমি করে দিব, সমস্যা নেই। কারণ তুমি প্রত্যেকটা জিনিস আমি যদি ইকুয়েশন দিয়ে ধরে বুঝাইতে চেষ্টা করো তখন ওই জিনিসগুলো আসলে তুমি না পরীক্ষায় লিখতে পারবা না এভাবে ক্লাস শেষ করা যাবে। কারণ এই যে দেখো এই যে জিনিসটা থেকে এই যে এইটা কিভাবে আসছে এটা কিন্তু আবার এক পাতে লিখতে, ঠিক আছে? সরাসরি এটা খুব শর্টকাট এভাবে বোঝা যাচ্ছে যে যদি 1/, এটা কেন রাখছে এই 1/1 মাইনাস a যদি থাকে তখন তোমাকে ধরে নিতে হচ্ছে তোমার এই যে যা থাকবে তখন 1/1 মাইনাস a ধরে নিতে হবে, সেটা আমি বুঝাচ্ছি না। এইটুকু আগে আসো, এইটুকু আসা লাগবে না, এই লাইন আসো, এই লাইনে বেশি আসো। এখান থেকে একটা সাধারণ সূত্র বানাইতে যাও, তোমরা করো, আমি একটা সূত্র বানাই। Summation of n equals to 0 থেকে infinity half of n to the power minus 1 মানে
by 1 minus x বীজগণিতের যখন a কিউব b কিউব a plus b whole cube a plus b whole to the power 5 ধরো 5 না তো কি করতাম প্রথমে একবার কি করতাম একটু ইকুয়েশনটা দেখতাম তারপরে তুমি মুখস্থ করতাম তাই না তো আমরা মুখস্থ করতে হাঁটবো তোমরা একটু কি বুঝলা ওই x of n এর মান থেকে x of z এর মান পর্যন্ত আসা কষ্ট এইটুকু আসতে কোনো সমস্যা হয়েছে বুঝতে পারছো হ্যাঁ দেখো এখন আমাকে বলো তো এই যে -1 থেকে -1 -2 মানে কি এই জায়গাটায় n এর মান 0 n এর মান 1 n এর মান 2 বলো তো এই জায়গাটায় n n ধরছে কেন কোনো ভ্যালু না ধরে ইনফিনিটির দিকে যাচ্ছে না তুমি তো আর মান জানো না এইজন্য n আর n দিয়ে ধরছে বুঝলা বলো তো মাইনাস এই যে 1 2 3 4 থেকে কত দূর যাবে তুমি কি জানো তাহলে আমাকে একটা কি বলবো একটা ইউনিক মান ধরে নিতে হবে না তাহলে মানটা অবশ্যই আমি এই যে n দিয়ে ধরব তাই না আমরা দেখো n দিয়ে যদি ধরি তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে সামেশন অফ তাহলে সামেশন অফ যেহেতু পদ সামেশন অফ মানে কি এইখান থেকে তোমার যোগফল তাহলে যোগফলটার n এর মান কত থেকে শুরু হইছে 0 থেকে শুরু হইছে না কত দূর যাচ্ছে ক্লাস ইনফিনিটি যাচ্ছে না দেখো হাফ এর উপরে পাওয়ার কত করে বাড়তেছে এখানেও কিন্তু যদি হাফ এর উপরে পাওয়ার আছে হাফ এর উপরে পাওয়ার কত এখানে 0 এখানে হাফ এর উপরে পাওয়ার কত 1 এখানে হাফ এর উপরে পাওয়ার কত তার মানে কি 0 1 2 মানে n ভাবে বাড়তেছে না তাহলে এটাকে n লেখা যায় না এখানে z এর বড় তো এখানে z এর উপরে ভ্যালু কত এখানে z এর উপরে ভ্যালু কত 0 মাইনাস আর মাইনাস তার মানে কি মাইনাস n আকারে বাড়তেছে না লেখা যায় না লেখা তো যায় তাহলে এইভাবে যখন তুমি লিখতে পারো দেখো হাফ টু দি পাওয়ার z টু দি পাওয়ার মাইনাস n তাহলে এটাকে হাফ ইনটু z টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এটা লেখা যায় না বুঝছো কোনো সন্দেহ আছে বুঝতে হবে এখন যদি আমি এই সূত্রে ফেলাই তাহলে এই সূত্রে ফেলাই তাহলে এইটাকে 1 মাইনাস হাফ অফ z ইনভার্স 1 লেখা যায় না যায় কি বলো কি যায় কি আরেকবার বলো তুমি হ্যাঁ বলো সমস্যা এই সূত্র এইটার সাথে এইটা কি মিল আছে না 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n তার মানে কি 1 বাই 1 মাইনাস x তাহলে এই x এর মান কত এইটা না তাহলে এই দেখো 1 মাইনাস x এর জায়গাটা বসানো তাহলে যখন এই অঙ্কটি ভাবে থাকবে দেখো 1 মাইনাস হাফ অফ z 1 মাইনাস হাফ অফ z মাইনাস এখন তুমি যদি হচ্ছে আচ্ছা এখানে আছে কি এখানে তো এইভাবে করে লিখছি কিন্তু এইভাবে করে তো সরাসরি আসবে না আমরা ভাঙাবো এইভাবে আসবে কোন ছোট আছে আর ওয়ান বড় দেখো এই মানটা তো 0 অপেক্ষা বড় 0 অপেক্ষা তো বড় হতে হবে তাই না কারণ কি এই মানটা থেকে তো নেগেটিভ হবে না 0 অপেক্ষা বড় হতে হবে এই মানটা তাহলে 0 অপেক্ষা যদি বড় হয় তাহলে দেখো আমরা ওই যে অসমতা অঙ্ক করছি না তখন কি হতো গুণ ভাগের ব্যাপার হইলে এই সাইন চেঞ্জ হয়ে যেত আর যোগ বিয়োগের ব্যাপার হইলে সাইন চেঞ্জ হতো না নরমাল যেরকম থাকতো তাহলে দেখো এই মানটাকে তো অবশ্যই পজিটিভ হতে হবে এটা তো আমরা বুঝতেছি আর স্বাভাবিকও না এটা তো এখানে তো নেগেটিভ দিকের কোনো ব্যাপারই না তার মানে কি অবশ্যই পজিটিভ হতে হবে আর মানে 0 অপেক্ষা বড় হতে হবে আর মানে 0 অপেক্ষা যদি সমান অথবা বড় হতে হয় যখন অঙ্ক করব তখন তো সমানটাকে আমরা ধরব তাহলে দেখো এই 1 এই নেগেটিভ এই যে তাহলে কি এই বইয়ের ইকুয়েশনের সাথে মিললো 1 বড় শুধু আমার এই যে উল্টাই হচ্ছে কিন্তু 1 তো বড়ই আছে আর এইটা মানে কি 1
এই জিনিসটা যখন এখানে ইকুয়েশন করে বের করছো তখন কি n এর কোনো মান নেগেটিভ পাইছো? তার মানে কি এই জিনিসটা নিজেই একটা পজিটিভ হলো না? কোনো সন্দেহ আছে? তাহলে দেখো এই জিনিসটা যখন তুমি এভাবে করে হচ্ছে বের করবা দেখো খুব ইজি। তাহলে তখন তোমার কি হয়ে যাবে z -1 ওইখানে দেখো বইয়ে কি আছে দেখো বইয়ে এরকম একটা ব্যাপার আছে z এর মডুলাস হাফ অপেক্ষা বড়, ঠিক আছে? উদাহরণ বলতেছি। আমরা কি পাইছি? তাই না? আসো, অঙ্ক করে বের করবো। এখন দেখো তো এই 2 1/z অপেক্ষা বড় না? এখন বলো তো উভয় পক্ষকে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কি আমার দিক চেঞ্জ হবে? উভয় পক্ষকে যদি 1 দ্বারা ভাগ করি দিক চেঞ্জ হবে? উভয় পক্ষকে একই কাজ করালে জীবনেও দিক চেঞ্জ হবে না। তাহলে উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করাইলে কি হাফ হয়ে যাবে না? আর এইটাকে 1 দ্বারা ভাগ করাইলে কি হবে? z হয়ে যাবে না? দেখো তো এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন মিলছে কিনা? z বড় মিলছে? ইকুয়েশনটা কিভাবে আসছে আমি বুঝতে পারলাম। তাহলে এই ইকুয়েশনটা কি আমার মুখস্থ করার দরকার আছে? তুমি তো অলরেডি পেয়ে যাচ্ছ। দেখো তোমার অবশ্যই এটা কি পজিটিভ হতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ অফ z ইনভার্স 1 দাঁড়াচ্ছে। তারপরে কি হচ্ছে? এটাকে তুমি এই পাশে যদি পাঠাও তাহলে এইটাকে যদি তুমি এই পাশে পাঠাও গুণ করো আর মানে কি আমার আর গুণ এদিকে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 2 দিয়ে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে z ইনভার্স 1 হবে। কারণ এইভাবে গুণ করলে তো যে তোমার এক পক্ষকে এই পক্ষে পাঠিয়ে দিচ্ছি ওই পক্ষকে কি আমি বলো এই যে ব্যাপার ওকে তুমি এই পক্ষে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে না? অসমতার অঙ্ক এরকম ছিল কি দেখো উভয় পক্ষকে যদি এখন আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? হাফ হয়ে যাবে না? আর এখানে কি হবে হচ্ছে আমার z 1/z হয়ে যাবে না? কিন্তু দিকটা তো সেম থাকবে। তার মানে কি বলি বাস দেখো z ইনভার্স 1 মানে কি? এখন উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করব তার মানে এই z হবে হচ্ছে তোমার হাফ অপেক্ষা বড়। তাহলে দেখো এখানে রিজিয়ন অফ কনভারজেন্স হাফ অপেক্ষা বড়। বুঝতে পারলা? রিজিয়ন অফ কনভারজেন্স কেন হাফ অপেক্ষা বড়? এইভাবে ইকুয়েশন করে করে দেন এসে তুমি বুঝতে পারবা। নেক্সট ক্লাস করব কি 12 মিনিট হবে। বুঝছে? পরবর্তী ক্লাসে 12 মিনিট হবে। কি বলবো এটা তো বুঝাইতে হবে আমাকে। আমরা না আসুক ডাকো ব্যাংকে। না বলো না কেন? অঙ্কটা শেষ না পর্যন্ত বলে পুরোটা নষ্ট হয়ে এটা তো আমরা 1 ডে ডিভাইড করছি 2 এর মধ্যে। আমরা আর কিছু বুঝাবো আমরা সেটা কতটুকু আমার মাথা ধরে গেছে। একটু বলে আপনার সাথে আবার ল্যাব আছে। হ্যাঁ তাই তো। পুরো আপনার সাথে ল্যাব আছে। ল্যাবের শুরুতে অ্যাটেন্ডেন্স ল্যাবে দিবা অ্যাটেন্ডেন্স এখন লিখে রাখো ল্যাবে দিবা। ওকে ম্যাম। ওকে আসছি। ল্যাবে ল্যাবে আসসালামু আলাইকুম। কি করবে? ম্যাম সরি আসে হইছে আসে ম্যাম বসেই আছে।
তুমি কি এবার আসসালামু আলাইকুম ল্যাপটপটা আর আমরা অন্যগুলো লেগুলো এত অ্যাটেন্ডেন্স এত কেন ক্লাসে আমি জানি না, আমি কিন্তু রেগুলার ক্লাসে আসতেছি। মানে এত কথা বললেও কোনো কাজ হলো না আপনারা কি বলতে চাচ্ছেন যে আমরা সকল কিছুর ঊর্ধ্বে রাস্তায় যা খুশি করেন আমরা আমাদের মতো চলবো মানে জিনিসগুলো তাই হলো কেন যেদিন আপনি আসেন সেদিন আপনার কোনো বন্ধু আসে না আপনার কোনো বন্ধু আসলে আপনি আসেন না বলতে কি আপনার কি চলে আমি প্রত্যেকদিনই আসবো আর ফেল করবো। হ্যাঁ না আচ্ছা এটা কি হচ্ছে বলেন তো সেদিন এত করে বলার পর আপনি কি আপনার কোনো ঝামেলা আছে হ্যাঁ যারা আসতেছে তারা কথা শুনিয়ে আসতেছে আমরা তো আসতে আর যারা আসতেছে না তারা মনে করতেছে যে আমরা তো অনেক ভালোই করেছি নাই। তারা ভাবতেছে শোনেন, বাঁচিয়ে দিতেছে আবারও স্মরণ করাই কে আগে কি করছেন না করছেন ওইগুলা বাদ। নতুন সেমিস্টার মানে নতুন কিছু এখানে এমনও হতে পারে গত সেমিস্টারে ভালো করছে এই সেমিস্টারে সে খারাপ করতে পারে এবং যে খারাপ করছে সে ভালো করবে ঠিক আছে স্যার এরকম না যে আমি অলরেডি ভালো করছি টিচাররা আমাকে চিনে মুখ দেখে কারো নাম্বার দেওয়া হয় নাই আগেও এখনো না যাই হোক আমরা পড়া থামাবো না পড়ার মতো চলতে থাকবে কি আছে না ক্যামেরা যে আসে নাই আসে এখন এরপর থেকে সারপ্রাইজ কুইজ রাখবো আগে থেকে বলে দিব না যে কবে কুইজ হবে বা কি হবে আমরা হঠাৎ করে কুইজ দিব যে আগে করবে মানে যে আসবে সে কুইজে থাকতে পারলো যে আসবে না নাই বা বারোটা থেকে অবস্থা কেন কাল গাওয়া দিয়েছি। সামনের মাস থেকে এই মাসে যে ক্লাসগুলো চলে যাবে সামনের মাসে কয় তারিখ থেকে পরীক্ষা ধারণা আছে অনেকে জানে 24 তারিখ থেকে পরীক্ষা তার আগে শুরু হয়ে যাবে ক্লাস টেস্ট প্রেজেন্টেশন এবার আগের মতো ওই সেমিস্টারের লাস্টে কি একটা দিলাম হবে না রেগুলার ব্যাচের জন্য 4টা করে প্রেজেন্টেশন সাবমিট করার কথা আপনাদের জন্য প্রত্যেকবার আমরা গালি শুনি খালি এই এক্সকিউজ না ঠিক আছে স্টুডেন্টদের উপর প্রেশার হয় এই হয় ওই হয় এগুলা বলে আমরা কাটাই বুঝছেন এখন আমাদের আর কি বাঁচতে না কিন্তু আমি বুঝলাম না যে এই অবস্থা কেন এই আপনারা কি রাতে গ্রুপে ডিসকাস করে তারপরে এই অবস্থা হয়েছে কই এটা তো ম্যাক্সিমাম বসে একটা প্রেজেন্টেশনটা 4টা করে তো আমাদের ইচ্ছা আমরা হ্যাঁ এই জন্যই তো আমরা চারটা প্রেশার দেই না আপনাদেরকে অ্যাটলিস্ট দুইটা তো সাবমিট করবেন একটা বা দুটো দিলে আমার কোর্সে কিন্তু প্রজেক্ট আছে আমার কোর্সে প্রজেক্ট আছে প্রজেক্ট অবশ্যই সাবমিট করতে হবে প্রজেক্ট মানে ধরুন না জি আমরা এটা থিসিস নিয়ে কাজ করি প্রজেক্ট বানাইতে হবে এবার কমিউনিকেশনের প্রজেক্ট খুবই কম আছে ডিপার্টমেন্টে তো এবার তো মার্ক নাই অনেকেই করে আর আপনারা তো জানেন না আপনাদের হচ্ছে প্রজেক্ট কম্পিটিশন আছে নেক্সট মান্থে ঠিক আছে বুঝতে পারছেন নেক্সট মান্থে মোস্টলি 25 তারিখ নাকি আমি এক্সাক্ট ডেট আমার মনে নাই লাস্ট উইকের ভিতরে মিনিট 24 তারিখে 25 তারিখে কবে যদি দিয়েছি আসলে অথবা তারপরে মিলের পরে সম্ভব হ্যাঁ তারপর ওইটার জন্য তো আমার আগে থেকে কাজ শুরু করতে হবে সেবার যদি কমিউনিকেশন শুরু প্রজেক্ট আসে তাই তো আপনাদের প্রজেক্ট বানাবে প্রেজেন্টেশন আমি একটু প্রেশার কম দিব দেখি করা যায় এখন কথা হলো যে এই অবস্থা কেন এতবার বলার পরেও বলো না যাদের বকা না দিয়ে হচ্ছে না এখন হচ্ছে কি না প্যারেন্টসদের কি ইনফর্ম এটা করলে ভালো হয় মিড টার্ম তো আমি 13 দিন থেকে লাগে ক্যালেন্ডার দেখো ক্যালেন্ডার 13 দিন তেরো জুন কেন এটাই তো ভালো 13 জুন হলো সেকেন্ড ক্লাস মানে দুইটা মাঝখানে ব্রেক আছে ঈদের বন্ধ আছে ও আচ্ছা 27 থেকে 31 মিনিট তারপর আবার 13 থেকে দিনের ছুটি আছে মাস হ্যাঁ
6 তারিখ যে আমরা যাবো হ্যাঁ এটার জন্য মানে কিছু ঠিক আছে হ্যাঁ এটার জন্য অলমোস্ট সব রেডি আমাদের একটু আচ্ছা ম্যাম একটা কথা ম্যাম সেই যে এই যে রেজিস্ট্রেশনের মধ্যে ম্যাম হ্যাঁ সবারই কেন সুযোগ দেওয়া হবে সবাইকে তো সুযোগ দেওয়া হবে না ম্যাম ওই যে বললেন যে আগে করবে সে যাবে এখন যদি ম্যাম না, ফরওয়ার্ডিং আমরা সিস্টেম দিয়ে রাখে ওরা ওটাই কেন বললাম যে আমরা কি হবে ওরা কেন এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমরা আজকে একটু বসবো বুঝছেন আমরা বসে আমরা হচ্ছে ঠিক করবো যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে বাছাই করবো এমনও হতে পারে যে আমাদের সিভি নিয়ে ঠিক আছে সিভি নিয়ে বাছাই করে তারপরে হয়তো আমরা চুজ করতে পারি এটা ঠিক আছে বাচ্চাদের হতে পারে। সমস্যাটা হচ্ছে না প্রথমত হচ্ছে না আমরা অলমোস্ট শেষের দিকে তা আমরা তো আমাদের তো আগে যাওয়া আর আপনারা যদি সবাই না যান চালু যাবে আপনাদেরকে ক্লাসে নিয়ে আসতে পারতেছি না আর যারা যাবে বাবা তোমরাই বললাম ক্লাস হবে সব জায়গায় পাবো। লিমিটেশন কত এটা কি কনফার্ম এই জন্য সব জায়গায় আমরা চাই না ঠিক আছে আমরা চাই আপনাকে ক্লাসে আসেন ক্লাসে আসলে আপনাকে সব জায়গায় পাবেন লিমিটেশন যে ক্লাসে আসে না তাই সে অন্য জায়গায় থাকলে তাদের কোনো লাভ নেই আপনারা এই জিনিসটা এখনো রিয়েলাইজ করতে পারতেছেন না বাট ইটস ট্রু যে ব্যক্তি ক্লাস রেগুলার করে তার জন্য কিভাবে বিএসসি শেষ হয় সেটা টেরই পায় না মানে ক্লাসের মতো থাকতে হবে আমি ক্লাসে আসলাম দেখেন আমরা আপনি চিন্তা করেন তো যে ধরেন আপনি এমনিও যদি বসে থাকেন 5 মিনিট এই 5 মিনিটের ভিতরে আপনার মনের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা আসে হ্যাঁ আপনি ক্লাসে টিচার পড়াচ্ছে আপনি যদি ক্লাসে অ্যাটেনটিভ না থাকেন দেখবেন যে কত কিছু এর মধ্যে আমি চিন্তা করে ফেলেছি হ্যাঁ আমি এখানে আমার মন কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই তো এই জন্য যেটা করতে হয় ক্লাসে থাকার মতো থাকতে হয় ক্লাসের মনোযোগটা ধরে রাখতে কিভাবে অবশ্যই ক্লাসে লিখতে হয় যেই কোর্সে হোক না কেন যেই টপিকই হোক না কেন মানে আমাদের কারণে এরকম ধারণা থাকতে পারে যে শুধু ম্যাথ কোর্সেই মনে হয় লিখতে হয় না সব কোর্সেই লিখতে হয় টিচার যা বলতেছে আপনি নিজের মতো করে নোট নেন যে আচ্ছা এই জিনিসটা এরকম আমি আমার মতো করে নোট নিই তাহলে যেটা হয় ক্লাসের পড়া আপনার ক্লাসে শেষ হয়ে যায় আপনার পরে আলাদা করে গিয়ে যে এক্সট্রা এফোর্ট যেটা বেশি দিতে হয় ওটা কম লাগে এমন না যে ক্লাসে আমি আসলাম ক্লাসে বুঝলাম আমার পরীক্ষার আগে না করলেও হবে সেটাও না কিন্তু দেখবেন যে আপনার কষ্টটা কম হবে কারণ আপনার ক্লাসে পড়া ক্লাসে শেষ এখানে আমি কি করছি এখানে আমার পড়া হয়ে গেছে আমি পরে এক সপ্তাহের একটা দিন আমি যদি একটু খুলে বসি তাহলে হচ্ছে দেখবেন যে একবার রিভাইজ করলে আপনার পড়া শেষ এই জিনিসগুলো আপনারা কঠিন বানায় ফেলেন কেউ দেখে না তো ক্লাসে লিখে সিগন্যাল সিস্টেম কোর্সে এই যে এত করে বলছি যে এর জন্য আলাদা একটা খাতা বানাবে দেখা তো ডিএসপি কোর্সে ওই জিনিসগুলো কাজে লাগে কিনা তাহলে যে সিগন্যাল সিস্টেম ভালো বুঝছে তার জন্য ডিএসপি কিছুই হবে না যে সিগন্যাল সিস্টেম ভালো বুঝছে তার জন্য পরের দিকের কোর্স কিছুই হবে না মানে কিছুই মনে হবে না ইজিলি দেখতে চান একদম সব পারি বুঝতে পারছেন সেই জন্য এই কোর্সগুলোকে কেন একটা পর একটা সাজানো হয় যাতে একটা কোর্স ভালোভাবে করলে আমরা পরের গুলা ঠিকঠাক মতো বুঝতে পারি বুঝছেন যে আপনারা এই জিনিসটা করেন না ক্লাসে একদিন আসেন না কি করেন না করেন এই যে বিএসসি লাইভ শেষ করতেছেন এই যে যার কোর্স ম্যাটেরিয়ালস কয়জনের কাছে কয়জন স্টোর করে রাখেন বলেন তো আমরা এখনো আমাদের গুলা থাকি জি ম্যাম সবাই এগুলো স্টোর করেন আপনারা জি ম্যাম ডাউনলোড করে করেন না হয়তো কেউ করেন কেউ করেন না এখনো আমাদের বিএসসি প্রত্যেকটা সাবজেক্টের খাতা একদম সুন্দর বিএসসি পাস করছে তাও কত বছর আগে হয়ে গেছে এখনো সবগুলো সুন্দর এটা তো ম্যাথ কোর্স পর্যন্ত এখন ম্যাথ কোর্সের খাতায় যে মনে হয় গত বছর লাস্টের দিকে আমার বাসায় জায়গা নাই দেখে আমি ম্যাথ কোর্সগুলো হচ্ছে খাতাগুলো বিক্রি করে দিয়েছি যে কোনো কোর্সের আপনি প্রবাবিলিটির কথা বলেন আপনি লিনিয়ারের কথা বলেন যে কোনো কোর্সের খাতা একদম সুন্দর পাইতে পাই এটা আমরা আলাদা করে নোট করা লাগবে ক্লাস করছি ক্লাসের মধ্যেই লিখছি বুঝতে পারছেন তো অনেক টেকনিক আছে হ্যাঁ শুধু গাছের মতো থাকলেই হবে না আমি সারাদিন বই নিয়ে বসে থাকলাম কিন্তু আমার এক লাইনে পড়া হয় না কিছু দেখেন না ছোটবেলায় তো নিজেরাও এরকম ভাবে করছেন যে বাবা মা যাদের বাবা মা বেশি প্রেশার দেয় বাবা মাকে দেখার সাথে আমরা বই খুলে বসে থাকি ঠিক আছে আরো কিছু পড়া হচ্ছে হ্যাঁ বাবা মা গলায় ধরে ধরে পড়ে প্রথম 2 লাইন পড়ে তারপর আর নাই এটা নিজেকে নিজে সাথে না আমার এখানে একটা ডিফারেন্স আছে কি কারণ আমি সারাদিন পড়তাম আপু বাসায় আসার আগে সব পড়া কমপ্লিট আপু বাসায় এসে দেখতে আমি বই খাতা মানে পড়তাছি না